আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইসকনের সন্ত্রাসীরা। আসসালামু আলাইকুম। ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আওয়ামী লীগের সেবা করার জন্য, এমনটি দাবি করেছেন সেনাবাহিনীর রানিং মেজর রেজা। সুপ্রদর্শক, আপনাদের মাঝে সেই ভিডিওটি নিয়ে এসেছি। তার আগে আপনাদেরকে দেখাবো গতকালকে চট্টগ্রামে ইসকন কিভাবে আইনজীবী অ্যাডভোকেট সাইফুলকে জবাই করে হত্যা করেছে, নৃশংসভাবে হত্যা করেছে। আমরা আগেও বলেছি ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী হিন্দুদের সন্ত্রাসী সংগঠন। এই ইসকনকে অতি দ্রুত বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সুপ্রদর্শক, কিভাবে অ্যাডভোকেট সাইফুলকে জবাই করে হত্যা করেছে ইসকন, সে সম্পর্কে বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি। চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি, তারপর আপনাদেরকে সেনাবাহিনীর মেজরের বক্তব্যটি শোনাবো। আপনাদেরকে বলে রাখি, এখানে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের সামনে ওই যে আমাদের মুসলিম হাইয়ের পাশে রঙ্গম টাওয়ারে আমাদের একজন লয়ারকে জবাই করে হত্যা করছে ইসকনের সন্ত্রাসীরা। জবাই করে আমাদের একজন লয়ার সাইফুল ইসলাম আলিফ, বাড়ি লোহাগাড়া চুনতি। আমরা প্রশাসন নিয়ে আমাদের অনেক লয়ার আটকে আছে, তাদেরকে আমরা উদ্ধারে যাচ্ছি। আমরা এখন পুলিশ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখানে আমাদের অনেক লয়ার এখন আটকে আছে, আমাদের লয়ার এখন আটকে আছে অনেক। কেউ ডিল মারিও না, ডিল মারিও না। আমাদের প্রশাসন নিয়ে আমরা ভিতরে যাচ্ছি। এখানে ইসকনের সন্ত্রাসী আমাদের একজন লয়ারকে মেরে ফেলছে, অনেক লয়ারকে আটকে রাখছে। ডিল মারবেন না, কেউ ডিল মারিয়েন না, ডিল মারবেন না, কেউ ডিল মারবেন না। ডিল মারবেন না, ডিল মারবেন না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের লয়ারকে এই জায়গায় জবাই করছে, এই জায়গায় জবাই করে দিছে আমাদের লয়ারকে। একজন লয়ারকে এখানে জবাই করে দিছে, এটা মেদরপট্টির ভিতরে। এখানে জবাই করছে আমাদের লয়ারকে ইসকনের সন্ত্রাসীরা। আসেন, ইট মারিয়েন না, ইট মারিয়েন না। ইট মারবেন না, কেউ ইট মারবেন না। এই ফেলাও, ইট মারিও না, ইট মারিও না, কেউ ইট মারিও না, ইট মারিও না, ইট মারিও না। আপনাদেরকে প্রত্যেকটি জিনিস দেখানো। এই পুলিশ আসক, এই পুলিশ আসক, তোমরা ইট মারিও না, এই ইট মারিও না, কেউ দাঁড়াও, পুলিশ আসক। ওরা সশস্ত্র অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র এবং দেশি অস্ত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাইছে। আমাদের একজন আইনজীবীকে কোফাই জবে করে দিছে, এটা মারাই গেছে মনে হচ্ছে, তেতলে ফেলছে না। আমি কি করবো যখন স্যার আমরা এখানে উনি করে গেছে, আমরা চলে আসছি, শুধু পায়ে ধরে নাই অ্যাডভোকেট, শুধু পায়ে ধরে নাই। স্যার আসেন, স্যার আসেন, আপনাদের অ্যাডভোকেট করে গেছে, একজন আসেন, একজন ওকে কোপাইছে না, ওকে কোপাইছে, কোপাইছে না। উনি তো আমার মনে হচ্ছে আছে কিনা, আল্লাহ রাসূল আল্লাহ ওনার রক্ত মাখা শরীর নিয়ে আসছে, আমরা রক্ত মাখা শরীর। আপনারা উদ্ধার করে আনছেন। আপনারা 6,000 8,000 অ্যাডভোকেটের মধ্যে 7,000 মুসলিম টাকার বড় এদের অ্যাডভোকেট, এদের ঢুকতে আপনারা কিছু করেন নাই। লজ্জার বিষয় এগুলো। আপনারা এখানে আসেন না, এখানে আসেন না, ভিতরে আসেন না, ভিতরে আসেন, ভিতরে আসেন, এখানে আসেন, আসেন আসেন, আপনারা ভিতরে আসেন না, ভিতরে আসেন না, ভিতরে আসেন, ভিতরে আসেন। এই সবাই আসেন না, আসেন না, ভিতরে আসেন না, আপনারা ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন, প্রশাসন আছে। ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন,
আসেন না ভিতরে, ভিতরে আসেন, আসেন ভিতরে আসেন। এই গলি এটাতে ঢুকতে হবে, এই গলি এটাতে ঢুকতে হবে, গলিতে নাই। ইসকন এই দেশে ধর্মীয় দাঙ্গা লাগানোর জন্য তারা মুসলমানদের মসজিদে হামলা করতেছে। আমাদের আইনজীবী একজন মুসলিম আইনজীবীকে জবাই করছে। ওরা যেভাবে পারতেছে সেভাবে। অ্যাকচুয়ালি আমি ডিটেল কথাটা আপনার উত্তরে একদম স্ট্রেট উত্তরে যাওয়ার পূর্বে আমি সংক্ষেপে একটু ইসকন সম্পর্কে বলবো। অ্যাকচুয়ালি ইসকনটা কি, আজকে যে ইসকন নিয়ে বাংলাদেশে এত কিছু, আমি মনে করি একটু হলে ইসকনের ইতিহাসটা জানা উচিত। ইসকন মূলত এটা অ্যাকচুয়ালি যেটা ফুল নামটা হলো আপনার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা এক কথা যেটাকে বলা হয় কৃষ্ণ মুভমেন্ট অথবা শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণের জন্য যে একটা ওদের যে মানে মুভমেন্ট, এটাকে মিন করে। এবং এটার মূল লক্ষ্যটা আসলে এই ইসকনটা আসলে মূলত আপনার এটা মূলত আপনার কি বলে, এটা ফিলোসফিক্যাল বেসড হচ্ছে আপনার সংস্কৃতি যে টেক্সট বুক যেটাকে বলা হয় ভগবদ গীতা এবং ভগবত পুরাণা, এই দুইটার সংমিশ্রণে ভগবদ গীতা এবং ভগবত পুরাণা হচ্ছে মূলত সংস্কৃত টেক্সট, এবং এটার এই ফিলোসফিক্যাল বেজের উপর এটার উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে। এবং এটার মেইন টিচিংটা হচ্ছে সাধারণত আপনার একটা গোল নিয়ে, এটা আমার কথা না, ইসকনের ভাষা। ইসকন যে ভগবত গীতা এবং ভগবত পুরাণা থেকে ওরা যে কনসেপ্টটা নিয়েছে, সেই কনসেপ্টটার টিচিংটা হচ্ছে আলটিমেট গোল হচ্ছে যে ফর অল লিভিং বিংস ইজ টু রিঅ্যাওয়েকেন দেয়ার লাভ ফর গড। মানে যত মানে জীবিত জীবজন্তু, মানে আমাদের মানব সভ্যতা আছে, যে অল লিভিং বিংস বলতে মানব সভ্যতাকে বোঝায়, সবার মধ্যে এমন একটা সেন্টিমেন্ট জাগিয়ে তোলা, মানে যে তাদের মধ্যে মানে গডের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তোলা, এটা হচ্ছে সেন্টিমেন্ট। এখন গড বলতে আবার ওদের ওই ইসকনেরই ওখানে আবার মেনশন করা হচ্ছে, গড বলতে আল্লাহকে বুঝায়, রামকে বুঝায়, দেন আপনার মানে সো যদি আল্লাহ রামকে যদি তারা গডকে বুঝায়, তার মানে আমরা মুসলমান যারা গডের প্রতি প্রেম ভালোবাসা, তাদেরকে এখানে সে বাদ দিতে পারবে না। তাদের কারণ মূল লক্ষ্যবস্তু কিন্তু ওখানে লেখা নাই যে হিন্দুইজম, এখানে লেখা হচ্ছে গডের প্রতি আপনার ভালোবাসা জাগিয়ে তোলা, এটা রিঅ্যাওয়েকেন করা, ওদের ভাষাটা রিঅ্যাওয়েকেন দেয়ার লাভ, তাদের ভালোবাসাটা জাগিয়ে তোলা। তো সেটাই যদি ওদের মূল টিচিং হয়, তাহলে বাংলাদেশে ইসকন যেটা করে এটা ওদের মূল টিচিং থেকে ওরা বাইরে, ওইটার ভিতরে তারা নেই, ওদের যে মেইন থিম সেই থিম থেকে তারা দূরে সরে গেছে। আচ্ছা, এখন ইসকনটা কবে তৈরি হয়? ইসকনটা এটা তৈরি হয় আপনার 1966 থেকে, এবং এটার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যাকে বলা হয়, তিনি হচ্ছেন মূলত, ওনার নাম হচ্ছে প্রভুপাদা, আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে, প্রভুপাদা হলো মানে ফুল নেমটা হচ্ছে ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদা। এই ব্যক্তি হলো ইসকনের ফাউন্ডার বলা হয়, এবং তিনি এটা 1966 সাল, মানে 50 বছরের বেশি বয়স হয়েছে, বাট 100 বছর হয়নি। অথচ হিন্দু ধর্ম কিন্তু হাজার হাজার বছরের ইতিহাস, মানে 2000 বছরের পূর্বেও হিন্দু ধর্মের পাওয়া যায়, মানে অস্তিত্ব ছিল বলে জানা যায়। তো 2000 কি 3000 বছর পূর্বে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল। সেখানে তাদের এই ইসকনটা তৈরি হয় আপনার 1966 থেকে। তার মানে কি, ইসকন পুরো হিন্দু ধর্মকে, মানে ধর্মের এটা মূল ভিত্তি না, বা হিন্দু ধর্মত্ববাদটাকে বা হিন্দুত্ববাদকে এটা যে রিপ্রেজেন্ট করে তা না। ইসকন যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মগোষ্ঠী আছে না, যেমন ধরেন হটকাতুল জিহাদ, আর কতগুলো সংগঠন আছে না, এইরকমই একটা সংগঠন হচ্ছে ইসকন। সো এই ইসকনকে তাহলে যদি সেরকমই একটা সংগঠন হয়ে থাকে, এই কথাটা খেয়াল করবেন, যদি ইসকন, আমরা যদি এই যে আমরা আমাদের বাংলাদেশে কি বিভিন্ন ধর্মগোষ্ঠীকে আমরা অনেক সময় জঙ্গি গোষ্ঠী বলে থাকি না, ইসকনও কিন্তু ওই রকমই একটা গোষ্ঠী, ধর্মগোষ্ঠী। তাহলে ইসকনও ভারতে কিন্তু সাধারণ যারা অ্যাকচুয়াল যারা হিন্দুত্ববাদ বিশ্বাসী, তাদের বিরাট একটা অংশ কিন্তু ইসকনকে সমর্থন করে না, কারণ তারা ছোট্ট একটা গোষ্ঠী মাত্র। আর মেইন স্ট্রিম হিন্দু যারা, তারা কিন্তু এটার সাথে নাই। তাহলে এই ইসকন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠান, সংগঠন। এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন? প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন এরকম একটা ছোট একটা যেই হিন্দু সংগঠনটা আপনার 66 সালে তৈরি হয়েছে, সেটা নিয়ে ভারতের বিজেপির বা হিন্দুত্ববাদ তথা কলকাতার বিজেপি, তাদের এত মাথা ব্যথা কেন? কারণ একটাই, সেটা হচ্ছে এই ইসকনটা আসলে ধর্ম প্রচারদের মূল লক্ষ্য না। ইসকনের মূল লক্ষ্যটা বাংলাদেশে একটা ভিন্ন পারপাস নিয়ে তারা এখানে কাজ করছে। আর বাংলাদেশে ইসকন অন্যান্য জায়গার ইসকন থেকেও ডিফারেন্ট। আমার পয়েন্টগুলো খেয়াল করবে সাগর ভাই। বাংলাদেশে ইসকন আর অন্যান্য দেশের বা ভারতের অন্যান্য জায়গায় যে ইসকন, এটা ফার ডিফারেন্ট। আরেকটু তথ্য দেই, ইসকনটা কিন্তু এটা আপনার প্রায়
500-এর উপরে কিন্তু মেজর সেন্টার আছে এদের, 500টার উপরে সেন্টার আছে এদের, টেম্পল আছে এবং বিভিন্ন কমিউনিটি আছে এবং বিভিন্ন এদের মানে আপনার এখানে মিলিয়নস অফ লোকজন এখানে কাজ করতেছে ওদের ইসকনের হয়ে। এবং ভারত তথা ভারতের বাইরেও ইসকনের বিভিন্ন অফিস আছে, যেমন নিউ ইয়র্কে আছে, বাংলাদেশে আছে, তারপর পার্শ্ববর্তী কিছু কান্ট্রিতে আছে। এবং তারা বিভিন্ন ওই যে ব্যাংকের শাখার মতো করে এই ব্রাঞ্চ আকারে এটাকে এক্সপানশন করছে তারা। সো এই ইসকনটা বাংলাদেশে ওদের একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে, যেটা আমরা গত কয়েক বছর দেখতে পাই। প্রচন্ড ওই যে আজকে ইন্ডিয়ান টিভি চ্যানেল, আমারও আজকে রাত সন্ধ্যার সময় ইন্ডিয়ার এনডিটিভিতে একটা ইন্টারভিউ ছিল, সেখানে কথা বলতে চাই, যদিও কথা বলতে পারছিলাম না কারণ তারা একটা প্রিঅকুপাইড উত্তর আমার কাছে জানতে চাচ্ছিল। সেখানে একটা জিনিস মেনশন করেছিলাম আমি যে তোমরা বাংলাদেশে এত হিন্দু ক্ষত বিক্ষত হলো, এত হিন্দুর প্রতি টর্চার হলো, এত কিছু ঘটলো, নিপুণ রায়কে আহত করা হইলো, তারপরে গয়েশ্বরচন্দ্র রায় তাকে আহত করা হলো, তারপর বিশ্বজিতের মতো ঘটনা ঘটলো, তখন তোমাদের মাথা ব্যথা হলো না। এটা কিন্তু আমি এনডিটিভিতে আজকে বলেছি যে এত ঘটনাগুলো তখন তো ইসকন কোনো মাথা চারা দেয়নি। বর্ডারে একটা মেয়েকে হত্যা করা হলো, তখনও ইসকন মাথা চারা দেয়নি, বরং সেটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। এখন এই মুহূর্তে ইসকন যে ভূমিকাটা পালন করছে এটা তো অনেকটা সত্যিকার অর্থেই এটা সবাইকে এটা সবার মনে একটা সন্দেহ উদ্বেগ তৈরি করছে। আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে ইসকন যে কাজগুলো করে আসতেছিল সেই জায়গাগুলোতে পরিষ্কার বোঝা যায় তারা কি ধর্ম নিয়ে কাজ করে না অন্য কিছু নিয়ে কাজ করে, কারণ তাদের কাজের প্যাটার্ন গুলোই ডিফারেন্ট। এখানে ধর্ম ওদের যে মূল তত্ত্ব, ওদের যে মেইন আলটিমেট গোল যে গডের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা, সেটাই যদি এটা ওদের ইসকনের একদম মোটিভে লেখা। হ্যাঁ, সেটা হলো মানে এটা কি করছে বাংলাদেশে, বাংলাদেশে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি, এবং এই মুহূর্তে তাদের যা ভূমিকাটা রাখছে এর পেছনে কারণটা কি হতে পারে, খুব কনসেপ্টলি কারণ হচ্ছে কি ইসকনকে আমার কাছে যেটা মনে হয়, ইসকন সত্যিকার অর্থে ইসকনকে ভারত ইসকন ভারতের হিন্দু জনগোষ্ঠী ইসকনকে ভালোবাসে না, তাদের ভালোবাসার প্রতিফলন ইসকন না, বরং ইসকনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের সেবা করার জন্য। এক কথায় ইসকন ইজ সেন্ট ফর গিভিং দ্য 100% সার্ভিস টু আওয়ামী লীগ। আপনি চিন্তা করেন ইসকনের যে 8 দফা, ইসকনের 8 দফা যদি সত্যি জেনুইন হয়ে থাকে, আওয়ামী লীগ সরকার হচ্ছে ভারতের সবচেয়ে কাছের বন্ধু, ভারতের সবচেয়ে রিলায়েবল এজেন্ট বা পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ হচ্ছে ভারতের সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশের মধ্যে বাংলাদেশ তখনই ভারতের সবচেয়ে আপনজন হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্লোজেস্ট আপনার কোন একটা মানে রাজনৈতিক দল যার ভারতের সেবা করে থাকে। সেই আওয়ামী লীগের সেবা করার জন্যই মূলত ইসকনকে ভারত বাংলাদেশে সেট করেছে এবং ইসকন সেটা পূর্বে করে দেখিয়েছে। আজকে সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এত কাছের আপনজন, তখন তারা 8 দফা দাবি আদায় করলো না। মানে আপনি আপনার বাবা যখন ক্ষমতায়, আপনার বাবার কাছে কিছু চাইলেন না, আপনার প্রতিবেশী যখন ক্ষমতায় আপনি তার কাছে চাইতেছেন, কাহিনীটা কি পরিষ্কার বোঝা যায় যে ভারত বা ইসকন আওয়ামী লীগের কাছ থেকে 8 দফা দাবি করলো না, দাবি করলো এই সরকারের সময়। আর তারপরে বড় কথা হচ্ছে কি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা আছে এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না, এটা হচ্ছে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিভাবে ফর্ম করা যায়, কিভাবে ইলেকশন দেওয়া যায় সেজন্য তৈরি হয়েছে। সো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই 8 দফার মধ্যে 6 থেকে 7টা দাবি পূরণ করতে চাইলেও পারবে না, কারণ ওইগুলো পূরণ করতে গেলে সংসদীয় ব্যবস্থা থাকতে হয়। যেমন কিছু জিনিস সংসদে বিল পাস করা, আরো কিছু বিষয় আছে যে আইনি কিছু জটিলতা আছে, সেগুলো আপনি ওই প্রসেসটা আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না, এটার জন্য আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার। সো এটা তারা জানে, তারা কি তখন মনে করেন বুঝে না, তারা অবশ্যই জানে, ইসকন খুব ভালো করে জানে এই সরকার ক্ষমতা নেই এটা দেওয়ার। তাহলে তারা যেহেতু জানে এই সরকারের ক্ষমতা নেই তাদের 8 দফা মানার, তাহলে কেন চাচ্ছে? তার মানে হচ্ছে আমি আপনার কাছে চাচ্ছি, আমি জানি আপনি দিতে পারবেন না, আর আপনি যখন দিতে পারবেন না তখনই আমার আন্দোলন করার ইস্যুটা আরো ছড়াতে থাকবে। সো ইসকন ভেরি পারপাসফুলি তারা আপনার এই জিনিসগুলো ঘটাচ্ছে যাতে এই সরকার তাদের এই পারপাস ফুলফিল করতে না পারে এবং তারা তাদের আন্দোলনটাকে একদম স্থায়ীভাবে এটাকে উজ্জীবিত করে। রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে আপনি বলতে যাচ্ছেন, রাজনৈতিক উদ্দেশ্য আর কিছু না, ক্লিয়ার। এবং এই এখানে তারা 8 দফাটা তারা বলছে আগেও তারা শেখ হাসিনা আগে প্রত্যেক সরকার আমলেও তারা একই আন্দোলন করেছে, সেই আন্দোলনের কন্টিনিউশন এখন তারা করছে, সুতরাং এখানে ব্যতিক্রমভাবে তাদের সুযোগ। এক্স্যাক্টলি। এবং এটাকে তারা তো শেখ হাসিনার আমলেও একই আন্দোলন করেছে, সেই আন্দোলনের কন্টিনিউশন এখন করছে তারা, সেটাকে কেন আপনারা এটা বিভক্তভাবে দেখতে যাচ্ছেন, আলাদাভাবে দেখতে যাচ্ছেন? শেখ হাসিনার সময় কি এই 8 দফা দিয়েছিল আপনি বলছেন? হ্যাঁ, এই 8 দফা ওই সময় নাকি ছিল, তারা তো বলছে অনেক দীর্ঘদিন ধরে তারা দাবি করছে, বাট নট লাইক দিস। আমি সেটা চেক করছি, তারা যেভাবে বলছে নট লাইক দিস 8 দফা দাবি, তারা তাহলে তার প্রমাণ দেখাইতে বলেন কিভাবে করছিল। নট এক্স্যাক্টলি। আমি ওইটা আসলে ওইভাবে ডিটেইলস আপনাকে এটাই করতে আমার সময়টা নষ্ট হবে, কারণ এটাকে খুবই হাস্যকর যে তারা শেখ হাসিনার সময় তারা এভাবে উপস্থাপন করেনি। তাদের এই দাবির কয়েকটা বিষয় ছিল পূর্বে, কিন্তু এবারে যেভাবে তারা প্লেস করেছে নট লাইক দিস। কিছু কিছু অংশ ছিল, বাট এবারের উপস্থাপন কমপ্লিটলি ডিফারেন্ট।
আমি একদম কমপ্লিটলি শব্দটা কেন ইউজ করলাম, কারণ এটার সাথে এই উপস্থাপনার সাথে আগের উপস্থাপনার কোনো মিল নেই। আর তারপরে কথা মানে ফর দ্য সেক অফ দেয়ার মানে কথাকে মেনে নেওয়ার জন্য মেনে নিলাম, কিন্তু আপনি আমাকে বলেন এই মুহূর্তে এটা আওয়ামী লীগের সময় আপনি পারলেন না, এখন পারবেন কিভাবে? যদি এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়ে থাকতেন তাহলে আপনি কিভাবে করতেন? এক। দুই হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে এটা এই সরকার পারবে না, তাহলে বারবার এটাকে পুশ করার মানে কি? আপনি নিজেই জানেন এটা পসিবল না, তাহলে এটাকে বারবার সামনে দিচ্ছেন কেন? আচ্ছা, তারপরে আপনি দেখেন এই আন্দোলনে আপনার যে গোষ্ঠীটা এখানে আন্দোলনে নেমেছে, আপনি নর্মাল বাংলাদেশে হিন্দুদেরকে চিনেন। এই বাংলাদেশে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আমার প্রতিবেশী অনেক হিন্দু লোকজন ছিল, আমার ক্লাসমেট বন্ধু বান্ধব অনেক হিন্দু লোকজন দেখেছি আমি। এই আন্দোলনের সাথে যারা জড়িত এদেরকে অ্যাকচুয়াল আমাদের হিন্দু যারা তাদের সাথে মিল আছে এদের? আপনি বলেন মিল আছে? ডু ইউ ফাইন্ড এনি সিমিলারিটি অফ এনি ইসকন মেম্বার্স উইথ আদার হিন্দু মেম্বার্স ইন বাংলাদেশ, হিন্দু কমিউনিটি পিপল? কোনো মিল নাই আমাদের। এই যে এখানে আপনি কিছু কিছু এই যে এক্সট্রিম গ্রুপ এখানে কাজ করতেছে, আপনি দেখবেন ইসকনের প্রত্যেকটা মেম্বার একটু এক্সট্রিমিজমের রিফ্লেকশন তাদের মধ্যে দেখা যায়। যেটা বুঝতে পারছি আপনি বলতে ইসকনের সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য এই মুহূর্তে হচ্ছে সারা পৃথিবীতে ইসকনের কর্মকাণ্ড একরকম, আর বাংলাদেশে তাদের কর্মকাণ্ডগুলির পেছনে অন্যরকম উদ্দেশ্য আছে। ইউজ করতে পারেন। ইসকন হচ্ছে একটা জঙ্গি সংগঠন এন্ড দে আর ব্যাকড বাই পলিটিক্যাল কনস্পিরেসি, এবং এই পলিটিক্যাল কনস্পিরেটর কারা আপনি নিজে জানেন। সুপ্রদর্শক, সেনাবাহিনীর মেজর রেজার এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।